সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনে নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে। জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে, কিন্তু পরের প্রজন্মের ক্রিকেটাররা আসলে কেমন খেলছে। আপনারা জানেন যে যুব দল সিরিজ হেরে গেছে পাকিস্তানের কাছে, এ দল খেলছে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিলেটে। সেই দুই দলের পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক তেমনটা বলা যাচ্ছে না, অন্তত ফলের বিচারে। তারপরও ভবিষ্যতে ক্রিকেটার আসলে কেমন করছেন কিংবা সদ্য প্রিমিয়ার লিগে তারা কেমন খেলেছেন সব কিছু নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, স্বাগত আপনাকে। এবং আছেন সাংবাদিক আরিফুর রহমান বাবু, বাবু ভাই জাগো নিউজ 24.com-এর বিশেষ প্রতিনিধি এবং ঘরোয়া ক্রিকেট নিয়মিত দেখে থাকেন। বাবু ভাই, আপনাকে এই কারণেই যে পরের প্রজন্ম কিভাবে বেড়ে উঠছে, আমি সেই প্রসঙ্গটাই আসলে জানতে চাই আপনার কাছে। যে প্রিমিয়ার লিগ শেষ হলো, আন্ডার-19 টিম কিন্তু হেরে গেল পাকিস্তানের কাছে খুব বাজেভাবে। এ দলের শুরুটাও খুব ভালো হয়নি যদি বলি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে। রেজওয়ান একদম আমি বলবো যে রাইটলি পিকড, যে বাংলাদেশের ক্রিকেট আসলে যাদের ওপর নির্ভর করে সেই পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা আগামী দিনের বাংলাদেশ, তাদের কিন্তু পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। তবে যদি আপনি প্রিমিয়ার লিগের কন্টেস্টে বলেন, আমি দুই ভাগে বলতে পারি। প্রিমিয়ার লিগে কিন্তু আমাদের কিছু নতুন মুখের আমরা আগমন বার্তা পেয়েছি এবং ভালো খেলেছেন, এবং ন্যাশনাল টিমের বাইরেও কিছু ইয়াং প্লেয়ার আছেন, তারাও ভালো খেলেছেন। কিন্তু আন্ডার-19-এর পারফরমেন্স আমি খুবই হতাশ। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই টিমটা খেলছে সেই সিলেটে, সেই দলেরও বিশেষ করে বোলিং পারফরমেন্স, ওয়েস্ট ইন্ডিজ এই দল আমাদের এখানে এসে 450 রান করে ফেলে। প্রথম দিন আমরা মাত্র 68 ওভার বল করে 2 উইকেটের পতন ঘটিয়েছি। সেখানে তো মোটামুটি রেজাউর রহমান, রাজা, নাইম হাসানরা খেলেছেন। আমাদের নতুন প্রজন্ম যারা মোটামুটি রিপ্রেজেন্ট করবেন বলে ভাবনা করা হয়, তারা খেলেছেন, কিন্তু তাদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। তবে যদি প্রিমিয়ার লিগের কথা বলেন, তাহলে আমি বলবো প্রিমিয়ার লিগের 50 ওভারে মোটামুটিভাবে বেশ কিছু নতুন মুখকে আমরা দেখেছি, যারা একদমই আনকরা। হাবিবুর রহমান সোহানের কথা বলবো, আমাদের সাবেক এই সানোয়ারদের খুবই কাছের, আমাদের পরবর্তী আমাদের ঠিক পরের প্রজন্মের জাহাঙ্গীর আলম ছিলেন আমাদের ন্যাশনাল টিমের উইকেট কিপার, এবং সানোয়ারের বিমানে একসঙ্গে খেলেছেন, মাউন্টেনে খেলেছেন। তার ছেলে জিসান আলমের খেলা দেখেছি, আমি নিজে আন্ডার-19-এর খুব ভালো খেলতে দেখেছি। ব্রাদার্স ইন্ডিয়ানের আমি আরও কয়েকজন ইয়াং প্লেয়ারের দেখেছি, শাহিনপুকুরের একাধিক ইয়াং প্লেয়ারকে দেখেছি, ইভেন আমাদের যে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখেছি। সব কিছু মিলে কিছু নতুন প্রজন্মর কিছু কাউকে একটু ব্যাট ও বল হাতে ঝলকানি দেখতে দেখেছি। কিন্তু যাদেরকে নার্সিং করা হচ্ছে, আন্ডার-19 টিমে স্টুয়ার্ট লর মতো কোচ আছেন, এই টিমের হয়ে যারা খেলছেন তারা কিন্তু ন্যাশনাল টিমের সঙ্গেও কিন্তু ছিলেন। রেজাউর রহমান, রাজা, নাইম হাসান খেলেছেন, কিন্তু তাদের পারফরমেন্সটা কেন লুয়ে পড়লো সেটাই একটু দেখার বিষয়। এটা কি আসলে তারা ন্যাশনাল টিমের বাইরে থেকে কি তারা মনোসংযোগ হারিয়ে ফেলেন কিনা, বা ন্যাশনাল টিমে না খেললে তাদের দিকে নজর কতটা থাকে, এগুলিও খুঁটিয়ে দেখার এখনই সময়। ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনালের পার্থক্যের কথা যেটা আমরা বলি, সেটাও আসলে প্রকট। রেজওয়ান, অবশ্যই একটা পার্থক্য আছে, বাট আমার যেটা মনে হয় যে প্রিমিয়ার লিগের কিন্তু স্টিল একটা স্ট্যান্ডার্ড মোটামুটি সেট হয়ে গেছে। আমি এবারও যতটুকু পেরেছি সেই ফতুল্লা গিয়ে, বিকেএসপিতে তেমনভাবে যাওয়া সম্ভব হয়নি, শেরে বাংলায় মাঠে যে খেলাগুলো হয়েছে তাতে দেখেছি, তাতে অন্ততপক্ষে সুপার লিগের যে 6টা দল খেলেছে সেই দলগুলোর ব্যাটিং বোলিং স্ট্যান্ডার্ড খুব খারাপ ছিল না। হয়তো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে স্বর্ণ সময় ছিল সেই মানের না, তারপরেও খারাপ না। কিন্তু আমার মনে হয় যে প্রিমিয়ার ক্রিকেটে যে একটা আর্টস থাকে যে ভালো খেললে ন্যাশনাল টিমে কল পাবো, কিন্তু এই টিম এবং আন্ডার-19-এ গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম তারা ঠিক ওই ন্যাশনাল টিমে কল না পেলে তাদের কি মন খারাপ হয়ে যায় কিনা, তারা তাদের ওই যে ভালো খেলার যে একটা সত্যিকারের যে তাগিদ সেটা অনুভব করেন কিনা, স্পেশালি এই টিমের হয়ে, সেটা নিয়েও কিন্তু আপনার প্রশ্ন আছে। আমরা নিশ্চয়ই আসবো আলো বিশ্লেষণ করার জন্য। সানোয়ার ভাইয়ের কাছে জানতে চাই যে সানোয়ার, আমরা জাতীয় দল নিয়ে থাকি, সবসময় আলোচনা করি। গতকাল আমরা কথা বলছিলাম বিশ্বকাপ সাফল্য নিয়ে, আশা করছি আমরা যে এবারে বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো খেলবে, কিন্তু এবং তারপরে যে একটা শূন্যতা তৈরি হবে, কারণ সিনিয়র প্লেয়ারদের আসলে বিদায়ের সময় হয়ে গেছে, বিভিন্ন ফর্মেট থেকে তারা বিদায় নিচ্ছেন ইতিমধ্যেই। সেই শূন্যতা পূরণের জন্য নতুন প্রজন্ম কতটা তৈরি হচ্ছে? এইটা একটা বড় গ্যাপ আমাদের আছে। আমরা কিন্তু লম্বা সময় যাবত বলে আসছে যে পাইপলাইনে ওই কোয়ালিটি প্লেয়ার, অবশ্যই অনেক প্লেয়ার আছে, কিন্তু সাকিব, মুশফিক, তামিমের ওই কোয়ালিটি প্লেয়ার যারা হয়তো বাংলাদেশ টিমকে নেক্সট 5 বছর, 7 বছর, 10 বছর ক্যারি করবে, এরকম প্লেয়ারের কিছুটা ঘাটতি আছে। অনেক একেবারে বাঞ্চ অফ ক্রিকেটার অনেক নাই। এখন চিন্তা করে দেখেন, আন্ডার-19 যে ব্যাচটা চ্যাম্পিয়ন হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা আশা করেছিলাম এখান থেকে অনেকগুলি প্লেয়ার হয়তো টপ লেভেলে ওইভাবে আসবে,
কিন্তু হয়তো করোনা বলেন, সবকিছু পরিস্থিতি বলেন, সবকিছু বিবেচনা কিন্তু ওইভাবে খুব বেশি প্লেয়ার কিন্তু একসাথে আসে নাই। কিছু প্লেয়ার ডেফিনেটলি কিছু প্লেয়ার পারফর্ম করে অলরেডি ন্যাশনাল টিমে চলে আসছে। আমরা আরও একটু বেটার আশা করেছিলাম। যখন আপনি ওই আন্ডার-19 টিমের ব্যাচ যদি ইন্ডিয়ান প্লেয়ারদের অবস্থা দেখেন, ওরা কিন্তু কোন লেভেলে চলে গিয়েছে, জশ ওয়ালার এখন কোন জায়গায় চলে গিয়েছে। আমাদের যদি যখন মিরাজরা যেই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে খেলেছিল, যেই ওয়ার্ল্ড কাপ আন্ডারে খেলেছিল, ওদের ব্যাচের ওরা পারফর্ম করেছে, কিন্তু ওদের সাথে যে প্লেয়াররা ওরা কিন্তু লেভেলটা অনেক বেশি চলে গিয়েছে। সবচেয়ে বড় জিনিসটা যেটা বলেন যে ওয়েস্ট ইন্ডিজ টিম বাংলাদেশের সাথে এই টিম যে পারফরমেন্সটা, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লঙ্গার ভার্সনে কিন্তু আমরা এখনও যে আমাদের বড় গ্যাপ, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। লঙ্গার ভার্সনে আমরা কিন্তু একটা ফর্মেটে আমরা ভালো ক্রিকেট খেলি, ওয়ানডে ফর্মেট। ওয়ার্ল্ডের ফর্মেটে এখনও কিন্তু ইন্টারন্যাশনাল বলেন, যেখানেই বলেন ওই ফর্মেটটা আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। লঙ্গার ভার্সন বলেন, টি20 বলেন, এই জায়গাগুলিতে এখনও আমাদের অনেক গ্যাপ আছে। যখন হয়তো আমরা ডোমেস্টিকে খেলি, আমরা যখন নিজেদের মাঠে নিজেদের কন্ডিশন উইকেটে খেলি, তখন হয়তো ডিফারেন্সটা বুঝতে পারি না। যখন একটু কোয়ালিটি ডিফারেন্ট হয়, ফাস্ট বোলার ডিফারেন্ট হয় বা উইকেট ডিফারেন্ট হয়, ব্যাটসম্যান যখন ডিফারেন্ট হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সীমাবদ্ধতা কোন জায়গায়। আমরা এই জায়গাগুলি চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু ওইভাবে ইমপ্রুভ হবে না। আরেকটা যেটা হলো, দেখেন যে প্রিমিয়ার লিগের কথা বলেন, প্রিমিয়ার লিগ পারফর্মার কারা, ইন্টারন্যাশনাল ডোমেস্টিকের ডিফারেন্সটা অবশ্যই অনেক বড় ফ্যাক্টর, বড় গ্যাপ আমাদের। আবার দেখেন যে বাংলাদেশ টিমে যারা হয়তো বা কোনো কারণে টিমে থেকে বাদ পড়েছে, রিয়াদের কথা বলেন, আফিফের কথা বলেন, নাইম শেখের কথা বলেন, বিজয়ের কথা বলেন, সবাই কিন্তু টপ পারফর্মার ডোমেস্টিক বিপিএল এই প্রিমিয়ার লিগে কিন্তু টপ পারফর্মার। এখানে কিন্তু ইয়াং নতুন প্লেয়াররা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কিন্তু খুব কম, মানে আহামরিয়া সোহান বলেন, যারা কিন্তু ইন্টারন্যাশনাল যারা ফ্লেভার করছে ওইখানে পারফর্ম করছে, লম্বা সময় খেলেছে, ওদের কিন্তু আবার যখন ডোমেস্টিকে আসছে ওরাই কিন্তু বেস্ট পারফর্মার। আমি নতুনভাবে চ্যালেঞ্জ করা, কেউ হয়তো 800-900 রান করা, ওই খুব চ্যালেঞ্জটা খুব কিন্তু কম এখনও দেখা যাচ্ছে না। বিশেষ করে এইটাই হলো বড় প্রবলেম, যে পাইপলাইনে নতুন প্লেয়াররা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, জিসানরা ডেফিনেটলি ওরা ট্যালেন্টেড ক্রিকেটার, ওরা হয়তো সময়ের সাথে আসবে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এখন আমার কাছে ওইভাবে এক্সপোজ হয় না আমার কাছে মনে হয়। বাবুকে একমত কিনা যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স তরুণরা করতে পারছে না, সেটা ঘরোয়া হোক ইন্টারন্যাশনাল তো বটেই? না, এটা সত্যি। এক কথায় যদি বলি তাহলে অবশ্যই যে একদমই অনূর্ধ্ব 19 পর্যায় থেকে প্রিমিয়ার লিগে হঠাৎ একজন করা সেঞ্চুরি, কাপল অফ সেঞ্চুরি হয়েছে একদমই নতুনদের করেছেন অনেকে। ইমন করেছেন নারায়ণগঞ্জের, আনিসুল ইসলাম ইমন, হাবিবুর রহমান সোহানও ভালো খেলেছেন, তারও একটি সেঞ্চুরি আছে। বাট যেটা বললাম, যে যেটা সানোয়ারও বললেন, যে আমি একমত যে একদমই নতুনদের মধ্য থেকে একটা একদম উল্কার বেগে কেউ ধেয়ে আসেননি আসলে, সত্যি কথা। এবং এটা খুব ভালো সাইন না, কারণ আপনাকে নিউ কামার অন্তত একটা প্রিমিয়ার লিগে যদি একটা বা দুটো না আসে, একজন ব্যাটার একজন বোলারের সন্ধান যদি আমরা না পাই, তাহলে আগামীতে আমরা কাদের নিয়ে ভরসা করব? সোহান একটা ভালো কথা বলেছেন যে যারা টপ পারফর্মার আইদার বোলিং অর ব্যাটিংয়ে, তারা কিন্তু ঠিক ন্যাশনাল টিমের ঠিক যারা এই মুহূর্তে জাতীয় দলে নেই তারাই করেছেন। নাইম শেখ টপ স্কোরার, সেকেন্ড বিজয়, তাও আফিফ 550 রান করেছেন, সোহান ট্রিমেন্ডাস খেলেছেন সুপার লিগে, এরা কিন্তু মোসাদ্দেক ভালো খেলেছেন, এরা কিন্তু ঠিক ন্যাশনাল টিমের বাইরে। রিয়াদ তো অফকোর্স দীর্ঘদিন ন্যাশনাল টিমে আছেন, রিয়াদকে আসলে এই কাতারে আনাটাও ঠিক হবে না, এখন তো তার ক্যারিয়ার সায়েন না, তারপরে অনেক বড় প্লেয়ার। কিন্তু একদম নতুনদের মধ্য থেকে কেউ রান গেটারদের মধ্যে টপ 5-এ আছেন বা উইকেট টেকারদের মধ্যেও টপ 5-এ জায়গা করে নিয়েছেন, এরকম কেউ নেই। এটা খুব একটা আশাব্যঞ্জক কিছু না, বাট আমার মনে হয় যে তরুণদের তারপরেও নার্সিং করতে হবে, এবং এটা তো সত্যি যে তাদের উপরই শেষ পর্যন্ত আগামী 4-5 বছর পরের বাংলাদেশকে দেখতে হবে আসলে তাদের দিয়েই। এবং মানে আমার কাছে চিন্তা কিংবা শঙ্কার জিনিসটা যে এই আন্ডার-19 টিমটা পাকিস্তানের কাছে যেভাবে হারলো, হারানিয়ার প্রশ্ন যেভাবে হারলো, তাতে খুব বেশি ডিফারেন্স মনে হয়েছে পাকিস্তানের সাথে, এবং ঘরের মাঠে। আমাদের কিন্তু সবসময় দেখেন এইজ লেভেলে কিন্তু সবসময় আমরা ভালো টিম ছিলাম। একদমই আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ, বিগত বেশ কিছু ওয়ার্ল্ড কাপে যদি দেখি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা কিন্তু এইজ লেভেলটা মোটামুটি আমাদের কিন্তু ভালো পারফর্ম থাকে। হয়তো ডিফারেন্সটা হয় আমাদের আন্ডার-19 থেকে আসার পরে, যখন 20-21 এই এইজটাই আসে, তখন হয়তো অন্য দেশের প্লেয়াররা বেশি ইমপ্রুভ করে যায়, আমরা হয়তো ওইভাবে মানে গ্রাফটা ওইভাবে ইমপ্রুভ করতে পারি না। তো এইটা হলো ব্যাড সাইন, যেটা আমরা কিন্তু এই জায়গায় কম্পিটিশন করতে পারছি না। তার মানে ডেফিনেটলি আমার কোনো জায়গায় হয়তো স্কিল বলেন, পারফরমেন্স বলেন, সব জায়গায় কোনো জায়গায় গ্যাপ তো অবশ্যই আছে। কারণ হলো আমাদের নেক্সট জেনারেশন অবশ্যই চিন্তা করতে হবে এখন থেকে, মানে স্ট্রংলি চিন্তা করতে হবে, বিকজ অফ সাকিব বলেন, মুশফিক বলেন, তুমি যাদের কাছে আমরা লম্বা সময় বাংলাদেশ টিমটা ক্যারি করেছে, এরা কিন্তু হয়তো বা 2-3 বছরের মধ্যে সবাই কিন্তু হয়তো বা ছেড়ে দিয়ে যে বাস্তবতা ছাড়তে হবে, নেক্সট জেনারেশনে ক্যারি করতে হবে টিমটাকে। একটা বড় গ্যাপ এখন তৈরি হবে সব দেশেই, যখন এরকম একটা বড় স্টারগুলি একসাথে যখন বেরিয়ে যায়, একটা গ্যাপ তৈরি হয়। ওই গ্যাপটা কত তাড়াতাড়ি রিকভারি করে, শ্রীলঙ্কার কথা যদি আমরা চিন্তা করি, সাঙ্গাকারারা মাহেলারা যাওয়ার পরে একটা বড় গ্যাপ কিন্তু তৈরি হয়েছে, এখনও এটা রিকভারি করতে ওদের পুরোপুরি রিকভারি করতে পারে নাই। আমাদেরও কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। এই যদি এই সময়টা যদি আমরা ওই পাইপলাইন যদি স্ট্রং না করতে পারি, এইজ লেভেলে যারা আছে তারা যদি স্ট্রংলি কামব্যাক করতে না পারে, এখন আমাদের
ভাবনা তো চিন্তা করতে হবে ইন্টারন্যাশনালি যে ওই জায়গায় যে ভালো পারফর্ম করা যায়, টার্গেট তো সবারই ওইভাবে ইন্টারন্যাশনালি অ্যাস্টাবলিশ করা, টপ প্লেয়ার হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আমাদের প্লেয়ারদের ইয়াং জেনারেশন মেন্টালি ফিজিক্যালি টেকনিক্যালি ওইভাবেই তৈরি হতে হবে, নট অনলি ডোমেস্টিক। আমাদের চিন্তা করতে হবে ইন্টারন্যাশনালি যে আমরা টপ প্লেয়ার হব, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। শান্তর কথা বলি, লিটনের কথা বলি, ওরা হয়তো এখন মোটামুটি একটা কাছাকাছি যেতে পারছে, ওরা ভালো পারফর্ম করছে। এরকম অনেকগুলি সাকিব মুশফিক তামিমকে রিপ্লেস করার জন্য অনেকগুলি প্লেয়ার পাইপলাইনে তৈরি হতে হবে, যারা হয়তো এদেরকে পুশ করবে। বাবুভাই কাছে জানতে চাই যে আন্ডার-19 নিয়ে কথা বলছিলাম, গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের সাথে আমাদের কথা হচ্ছিল কয়েকদিন আগে। তিনি বলছিলেন যে খুব বেশি তিনি না, তিনি বলছেন নতুন টিম রিবিল্ডিং প্রসেসের মধ্যে আছে, নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের আগে এই দলটা আরও গুছিয়ে উঠবে এবং আরও ভালো খেলবে। সেটা আপনি কতটা স্যাটিসফাইড ওনার কথায়, কিংবা নেক্সট ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কায় হবে যে ওয়ার্ল্ড কাপ আন্ডার-19, সেটাই কি আমরা ভালো খেলতে পারবো? প্রথম কথা হচ্ছে রেজওয়ান, একটা কথা সত্যি যে পৃথিবীর কোনো দেশেরই সব প্রজন্মই কিন্তু ক্লিক করে না। একদম তাই। আমাদের আন্ডার-19 হিস্ট্রি যদি দেখেন, বা ইভেন ভারতেরও দেখেন, বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আজকে জসওয়াল কিন্তু আইপিএলের মতো আসর মাতাচ্ছে না। আমাদের কিন্তু সেইখান থেকে সেই পারভেজ ইমন বা তামিম বা সাকিবরা, তামিম তানজিব সাকিব, তারা কিন্তু অ্যাটলিস্ট বিপিএল মাতাতে পারেননি, কিন্তু তারা ইভেন ডিপিএলেও কিন্তু তারা টপ পারফর্মার নন। তারপরেও আমাদের প্রজন্মও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রজন্মটা সামহাও বেশি খারাপ খেলছে। আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের কিন্তু হোমে অ্যাটলিস্ট আন্ডার-19 পাকিস্তান ভারত সবার সাথেই, সাউথ আফ্রিকা যেই খেলতে আসুক, গত 10 বছরে বাংলাদেশ খুব কম সিরিজ হেরেছে, কিন্তু পাকিস্তানের কাছে নাকাল হওয়া এটা আমি মনে হয় গত 5-7 বছরে দেখিনি। এটার দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমিও বলবো আমিও উদ্বিগ্ন। তারপরেও খালেদ মাহমুদ গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং তিনি ইনভলভ থাকেন, তিনি বলেছেন তিনি ওয়ারিড না যে হয়তোবা তারা কাভার আপ করে ফেলবে। যদি কাভার আপ করে ফেলে একটা সিরিজ খারাপ যেতেই পারে, কিন্তু যদি ক্রমাগত খারাপ খেলতে থাকে এবং আগামী ওয়ার্ল্ড কাপের আগেও এই গ্রুপটা তৈরি না হয়, সেটা কিন্তু চিন্তার এবং শঙ্কার কারণ হবে। তার আগে যেটা সানোয়ার বললেন, এটা সত্য কথা যে আমাদের অনূর্ধ্ব-17 থেকেই মাথায় রাখতে হবে যে আমাদের পরবর্তী ব্যাচটাকে তৈরি করে ফেলতে হবে। এখন এই আন্ডার-19 একটা ব্যাচকে আমি 1 বছর পর তৈরি করে ওয়ার্ল্ড কাপ খেলাবো, এই চিন্তা করলে চলবে না। অনূর্ধ্ব-17 থেকেই যে মোরাললেস এই দলটাই হয়তো এখন যেটা 17 আছে, 2 বছর পর সেটা 19 আসবে, হয়তো একটা বা দুটা প্লেয়ার হয়তো মাঝখানে ঢুকে যাবে। এই অনূর্ধ্ব-17টাকেই কিন্তু 23-25 অনূর্ধ্ব-17টাকে রেডি করে রাখতে হবে। এইভাবে চিন্তা না করলে ওই অনূর্ধ্ব-19 গিয়ে আমি ওই খাবি খেতে 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 তারপরে আস্তে আস্তে আবার সাঁতরে কোনো রকমে নদী পার হবো, এই চিন্তা করা যাবে না। অর্থাৎ 15-17 থেকেই বয়সভিত্তিক দলগুলোকে একেবারে রেডি রাখতে হবে, যাতে সেই দলটা 1 বছর বা 2 বছর পর একদম ওয়ার্ল্ড মানে গিয়ে পৌঁছে যায়। ওই আন্ডার-19 তৈরির পর আমি ঘরের মাঠে যার তার কাছে খাবি খেয়ে 1-2 বছর পর আবার হাঁটতে শিখবো, এই চিন্তা করে আসলে শেষ পর্যন্ত আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের দৌড়ে টিকে থাকতে পারবেন না। পাইপলাইনের কথা বারবারই আসছে আলোচনায়। পাইপলাইন আমাদের আছে, আমরা দেখি যে আন্ডার-13, 15, 17, 19 এই পদ্ধতি, এইচপি, তারপরে এই পদ্ধতিতে আমাদের পাইপলাইনটা আছে, কার্যক্রম নিয়মিত বছরের পর বছর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি এই পাইপলাইনটা কি আসলে খুব কংক্রিট পাইপলাইন কিংবা খুব স্ট্রং প্রতিদ্বন্দ্বিতা হয় এই পাইপলাইনে, এইটা নিয়ে আমার প্রশ্ন থাকে। মানে আপনার জানা কতটুকু বা উভয়ের মতো জানবো আমি। না, অবশ্যই ডেফিনেটলি, মানে এইচপি বলেন বা বিসিবি বলেন, বিভিন্ন এইচ লেভেলের ক্রিকেটটা ডেফিনেটলি সব জায়গায় হচ্ছে। আর যে জিনিসটা সুজনবার কথাটা একটু বলতে চাই, যে লাস্ট ওয়ার্ল্ড কাপ টিমটা কিন্তু তার তত্ত্বাবধানে একটা লম্বা সময় ছিল, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ডেফিনেটলি উনি ক্লোজলি আরও দেখেন, ডেফিনেটলি উনি যেটা চিন্তা এক্সপেকটেশন যে এর মাঝখানে অনেকগুলি ম্যাচ খেলবে, হয়তো বা খারাপ সময় যাচ্ছে। ডেফিনেটলি এই ইয়াং প্লেয়াররা কিন্তু চেঞ্জ হতে একটু বেশি সময় লাগে না, বেশ কিছু ম্যাচ খেলে পারফর্ম করলে এদের কিন্তু চেঞ্জেসটাও তাড়াতাড়ি আসে। আমার মনে হয় যে হয়তো বা সুযোগ আছে, কিন্তু যেই জিনিসটা আমি বলতে চাই যে মানে এইজ লেভেলের খেলাগুলি, স্কুল ক্রিকেট বা এইজ লেভেলের খেলাগুলি যারা হয়, ডিস্ট্রিক্ট যখন মানে আপনি যদি ডিভিশন পর্যায়ে দেখেন বা ডিস্ট্রিক্ট পর্যায়ে দেখেন, খেলার অপরচুনিটিটা বোধহয় একটু কম পায়। যে জিনিসটা হলো ম্যাচ কোয়ান্টিটি কম পায়। অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে, হয়তো বা 1-2টা ম্যাচ খেললে নকআউট সিস্টেম অনেক খেলায়, হয়তো বা ওই রিয়েল ট্যালেন্টটা হয়তো ওই পার্টিকুলার ম্যাচে খারাপ খেললে বা ওই রকম আসতে পারে না। এরকম ম্যাচ অপরচুনিটি বেশি বা লঙ্গার ভার্সন এইজ লেভেলে যদি আমার লঙ্গার ভার্সন ক্রিকেট শুরু বেসটা তৈরি হয়, কিন্তু ওইখান থেকে আমাদের ক্রিকেট কিন্তু আমরা যখন আন্ডার-19 বা যখন একটা আন্ডার-19 বা একটু সিনিয়র যখন হয়ে যায়, তখন কিন্তু শেখানোর অপরচুনিটিটা খুব বেশি থাকে না, ওদের বেসটা কিন্তু তৈরি হয়ে যায় রুট লেভেল থেকে। ওইখানে আমার মনে হয় একটা জায়গায় আমাদের চিন্তা করতে হবে, আমাদের ওই লেভেলে সারা বাংলাদেশের কোচিং কারা করাচ্ছে, এই বাচ্চাদের কারা ক্রিকেট শেখাচ্ছে।
আমাদের এই কোচের কাছে এইজ লেভেলে বা ডিস্ট্রিক্টগুলিতে বা ডিভিশনগুলিতে কারা কোচিং করাচ্ছে, কোচিং ডেফিনেটলি কোচিং ক্রিকেট বোর্ডের কোচ আছে কোচিং করাচ্ছে, কিন্তু তাদেরকে আরও কত বেশি আপগ্রেড করানো যায় ডেফিনেটলি কোচিং। কিন্তু এই আপগ্রেড করাটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আপনি টেকনিক্যালি ধরেন একটা ব্যাট সুইং বলেন বা একটা ব্যাটসম্যানের যদি টেকনিক্যালি ফল্ট থাকে ওইটা কিন্তু পরবর্তীতে এসে খুব বড় ম্যাসিভ চেঞ্জ করা যায় না। ওইটা মানে যখন বেসটা তৈরি হয় ওইখানে আমরা হয়তো সবসময় চিন্তা করি আমরা ন্যাশনাল টিমের কে কোচ আছে, হাই প্রোফাইল কোচ কে আছে, ওইটা নিয়ে বেশি অডিট থাকি। আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশি অডিট থাকা উচিত এই রুট লেভেলে কারা কোচিং করাচ্ছে। এই জায়গাটা যদি আমরা যত বেশি নজর দেবো ওই মানে আমি বলছি টেকনিক্যালি সাউন্ড কোচটা সময়ের সাথে এখন ক্রিকেট সায়েন্স ক্রিকেট টেকনোলজি অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্রিকেটের সাথে সাথে ওই ইন্টারন্যাশনালি যেভাবে চেঞ্জ হচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররা এত বেশি ভালো ব্যাট সুইং কেন, এত ভালো পাওয়ার হিটিং করার অ্যাবিলিটি কেন তৈরি হচ্ছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি আমরা যাচাই করতে চাই ক্রিকেট বোর্ডও ডেফিনেটলি শুরু করেছে, ক্রিকেট সায়েন্সের সাথে ইনভলভ হওয়া শুরু করেছে। এইগুলি আরও রুট লেভেলে যত বেশি ছড়িয়ে দিতে পারবো, যারা কোচিং করাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে ডিভিশনগুলিতে যারা কোচিং করাচ্ছে তাদেরকে আপডেট করতে হবে। ওই জায়গাগুলিতে এবার আরও প্রয়োজন বোধ আরও ফরেন কোচ বলেন, হাই প্রোফাইল কোচ বলেন, দেশীয় ক্রিকেট ইমপ্রুভমেন্ট বলেন, সব যেগুলি ইনভেস্টমেন্টটা যদি আমরা রুট লেভেলে বেশি দিতে পারি তাহলে হয়তো বা আমাদের ওই প্লেয়ারগুলি আরও ওই স্ট্রংলি বেস হয়ে তৈরি হবে। তখন আরিফুর রহমান বাবু যোগ করতে চান কিনা, পাইপলাইনটা কি আমাদের আছে কিন্তু সেটা কতটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? রেজওয়ান, আমি সবার আগে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে আপনার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যতদিন পর্যন্ত না হবে, আপনি জেলা বিভাগ পর্যায়ে যতদিন পর্যন্ত ক্রিকেটের আঞ্চলিক অধিদপ্তর বলেন, পরিদপ্তর বলেন বা অ্যাসোসিয়েশন তৈরি না হবে, একটা ডিস্ট্রিক্ট একটা বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন যতদিন পর্যন্ত এগুলোকে নার্সিং না করবে ততদিন পর্যন্ত ওই শেরেবাংলা স্টেডিয়ামের এসি রুমে বসে খালেদ মাহমুদ সুজন ঠিক আছেন, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, এবং তিনি নিবেদিত প্রাণ, আমরা সবাই জানি এটা। মোটামুটি আমরা যারা ক্রিকেটের খুঁটিনাটি খোঁজ খবর রাখি, আমি আপনি সানোয়ার দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলছেন, এখনও যা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, তাহলে সবাই জানি খালেদ মাহমুদ সুজন এখনও নিজে শুধু ক্লাব কোচিং বিপিএল কোচিং না, তিনি আরও ব্যক্তিগত পর্যায়েও বিভিন্ন একাডেমির সঙ্গে থাকেন এবং তিনি বিভিন্নভাবে ক্রিকেটীয় কর্মকাণ্ডে নিয়ে জড়িত। কিন্তু একা খালেদ মাহমুদ সুজন বা তার ওই গেম ডেভেলপমেন্ট দিয়ে হবে না, এটাকে আপনাকে তুলে আনতে হবে বিভাগীয় এবং জেলা পর্যায়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন করে তাদেরকে দায়িত্ব দিয়ে আন্ডার-13 প্রত্যেকটা জেলায় এইজ লেভেলের টুর্নামেন্ট, যেটা সানোয়ার বললেন, আপনি ক্যাম্প করবেন, স্টুয়ার্ট লয় কোচ থাকুক আর যাকেই আপনি বেটে খাওয়ান না কেন, যতদিন পর্যন্ত মাঠে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিসের আবহাওয়ায় বড় না হবে, শুধু ওই শেরেবাংলার নেটে বা সিলেটে খুব ভালো পরিবেশে 5 স্টার হোটেলে রেখে প্র্যাকটিস করালেন, এগুলির কোনো আউটপুট নেই। আসল আউটপুট হচ্ছে প্রচুর ম্যাচ খেলতে হবে দেশে এবং বিদেশে। এখন এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে তো দাঁড় করাতে পারলাম না। আমরা বলছি কার্যক্রমেরও মোটামুটিভাবে শোনা যায়, কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলোই তাদের উদ্যোগে অনূর্ধ্ব 13, 15, 17 লিগ করবে, প্লেয়ার বাছাই করবে, যাচাই করবে এবং কোচিং প্যানেলে আমার যেটা মনে হয় ক্রিকেট বোর্ডে এখন প্রচুর ফর্মার ক্রিকেটারের একটা আমি বলবো যে সমন্বয় ঘটেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি সানোয়ারকে দিয়েই বলি, আমাদের ইদানিং হাসানুজ্জামান ঝরু, হান্নান সরকার তারা প্রচুর টক শো করেন। আই এম সরি টু সে তারা টক শোতে আসবেন না সেটা আমি বলবো না, বাট সানোয়ার, হান্নান সরকার, হাসানুজ্জামান ঝরুরা কোচিংয়ে আসুক, এটা আমি চাই। তাদের হাত ধরে ক্রিকেটার তৈরি হবে, তাদের কথা শুনে দেশের ক্রিকেট খুব একটা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি না। সানোয়ার ব্যাট হাতে বল হাতে ধরে যদি নতুন প্রজন্ম গড়ার কাজটা পান, ক্রিকেট বোর্ড যদি ওই দায়িত্বটা দেয়, ময়মনসিংহ একটা দারুণ জায়গা, আমরা ছোটোবেলা থেকে ময়মনসিংহের ক্রিকেটারদের দেখে বড় হয়েছি। বাংলাদেশে চট্টগ্রামের কথা বলা হয়, সেটাই বলছি যে এখন ময়মনসিংহে যখন আপনি ময়মনসিংহ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন করবেন, তাদের উপরে দায়িত্ব দেবেন এবং ময়মনসিংহ এখন বিভাগও, এই যে ব্যাপারটা, এই কাজগুলো করতে হবে ক্রিকেট বোর্ডকে এবং অভিভাবকের ভূমিকায় থেকে। শুধু ওই শেরে বাংলায় বসে থেকে ক্রিকেট চালানোর চেষ্টা করলে সে চেষ্টাটা ব্যর্থ চেষ্টায় পর্যবসিত হবে এবং সেটা হচ্ছেও। তার মানে আপনি বলছেন যে এক্স ক্রিকেটারদের আরো বেশি ক্রিকেটিং কোচিং ক্যারিয়ার এবং এট দ্য সেম টাইম তাদেরকে দিয়ে আপনি ধীরে 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 যে যার বিভাগ জেলায় আছেন তাদেরকে সম্পৃক্ত করে দেন। বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা যে কোচিং এ আর্থিকভাবে যারা পাবেন কিংবা যে প্রস্তাব তাদের কাছে আসে সেটা আসলে যথেষ্ট নয়, অন্য পেশায় যাওয়াটা তাদের জন্য খুব বেশি। রেজওয়ান, সেটাই খুব স্বাভাবিক। এইমাত্র আমি কিছুক্ষণ আগে সানোয়ারের সঙ্গে আলাপ করছিলাম যে দেশের চিফ সিলেক্টর পান 1.5 লাখ টাকারও কম, তো সেই দেশে কি হবে? কিন্তু আমরা একটা ফরেন কোচ, একটা ফরেন কিউরেটরকে হাজার হাজার লাখ লাখ ডলার দিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো খুঁটিয়ে দেখার এখনই সময়। আমার দেশের ক্রিকেটারদেরকে কি ফল্ট আছে, যেটা সানোয়ার বললেন, কার ব্যাট সুইং কেমন, কার স্ট্যান্সটা ভালো না, কার ফলো থ্রু ভালো না, এগুলো কিন্তু সানোয়াররা যতটা ভালো জানবেন,
খালেদ মাহমুদ সুজনরা যত ভালো জানবেন, আপনি একজন অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড থেকে অনেক বড় একেবারে সেই লেভেল 4 করা কোচ আনলেও কোনো লাভ নাই, তার দেখতে জানতেই অনেক সময় ব্যয় হয়ে যাবে। আমি যেটা বলছি ফরেন কোচ আসবে এক্সট্রিম লেভেলে, বাট আপনি কেন একদম এইজ লেভেলেই হাজার হাজার ডলার খরচ করবেন কেন? আপনি যদি আমাদের দেশের ফর্মার ক্রিকেটারদেরকে অন্তত 10 জনকে বিভাগীয় এবং জেলা পর্যায়ে একটু যেসব জেলায় প্রোডাকশন ভালো আছে ক্রিকেটের সেসব জায়গায় যদি আপনি গেম ডেভেলপমেন্টের ম্যানেজার করে দেন বা তাকে যদি দায়িত্ব দেন যে না আমি বছরে তোমার কাছ থেকে 2টা থেকে 3টে স্ট্যান্ডার্ড ক্রিকেটার চাই, তুমি তোমার মতো কাজ করো, একটা ভালো মাসোয়ারা দিব, একটা সম্মানী দিব, সুযোগ সুবিধা দিব, ডেফিনেটলি আমি আউটপুট পাবো। কিন্তু আমি ওই আন্ডার 15 আন্ডার 17-এর জন্য ফরেন কোচ আনলাম, আর কোনো খোঁজ খবর রাখলাম না। এবং আমার যারা এক সময়ের যারা সোনালী প্রজন্ম, তারা ক্রিকেটের বাইরে গিয়ে ওই যে বললাম টকশো করবেন বা এক্সপার্ট ওপিনিয়ন দিবেন, বাট মাঠে যখন তারা সম্পৃক্ত থাকবেন তখন তাদের হাত থেকে নতুন প্রজন্মটা আরও অনেক ভালো বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। এবং এই সুযোগটা ক্রিকেট বোর্ডকে করে দিতে হবে যাতে তারা মাঠে থেকে অর্থনৈতিকভাবে সুযোগ সুবিধা পেয়ে, আমি বলছি না যে তাদেরকে একবারে $5,000 $10,000 দিয়ে দেন, কিন্তু অ্যাটলিস্ট যাতে তারা এই কাজটা করে তাদের অন্য কাজের ভিড়ে যাতে তারা এখন একজন সানোয়ারের যে পেশায় আছেন এখান থেকে তাকে বেরিয়ে আসতে গেলে তো তাকে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে। এখন এই একই কথা বলছি যে অন্যরা যারা আছেন তাদেরকেও সুযোগ সুবিধাটা দিতে হবে, এইভাবে চিন্তা করতে হবে আসলে। এবং আমার কাছে যেটা মনে হয় রেজওয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করেন কিন্তু প্রকৃত লক্ষ্য পরিকল্পনা স্থির রেখে একটা কম্বাইন্ড এফোর্ট যেটা সেটা কম, এবং আমার মনে হয় যে তৎনগত চিন্তাটা খুব বেশি করা হয় রাদার দেন সুদূর প্রসারী চিন্তা ভাবনা। বিরতির আগে সানোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন রেখেছিল বাবু ভাই যে কেন ক্রিকেটাররা আসছে না ক্রিকেট কোচিংয়ে কিংবা অন্য ক্রিকেট সংশ্লিষ্ট পেশায়, আম্পায়ারিং, কিউরেটর কিংবা অন্যান্য পেশায় কেন আসছে না? মানে অর্থ একটা বড় কারণ, সেটা তো আলোচনায় এসেছেই। ডেফিনেটলি এটা সব কিছুর কম্বিনেশনের ব্যাপার আছে এখানে, ফ্যাসিলিটিস বলেন, তারপরে অর্থ একটা ফ্যাক্টর। আপনি যে জিনিসটা চিন্তা করে দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটের সব দেশের যদি আপনি প্লেয়ারদের দেখেন, এক্স ক্রিকেটাররা খেলা ছাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন সবগুলি দেশের সাথে আইপিএলে বলেন, ফ্র্যাঞ্চাইজি বলেন বা ন্যাশনাল টিমে বলেন, সব কিছু কিন্তু প্লেয়ারের ইনভলভমেন্ট। কিন্তু বাংলাদেশে ওইভাবে ইনভলভমেন্টটা কম, বিকজ অফ একটা জিনিস দেখেন, আমরা যদি ইনভলভমেন্টটা অন্য জায়গায় বেশি, আমাদের বোর্ড ডাইরেক্টর আছে, সিলেক্টর আছে, সিলেক্টর থাকবেই, ন্যাশনাল প্লেয়ার থাকবে, কিন্তু আপনি ধরেন শাহরিয়ার নাফিসের কথা যদি চিন্তা করেন, শাহরিয়ার নাফিস অ্যাডমিনিস্ট্রেশন জব করতেছে, এইটা বেশি জরুরি ছিল না শাহরিয়ার নাফিস যদি একটা এজ লেভেলে বা বিভিন্ন লেভেলে যদি ব্যাটিং কোচ করাতো, বাচ্চাদের খেলা শেখাতো, এটা অনেক বেশি ক্রিকেট বেনিফিটেড হতো। সেই মুহূর্তে যদি রাজ্জাকের কথা চিন্তা করেন, সিলেক্টর না হয়ে যেটা প্রাইম টাইম, রাজ্জাক কিন্তু খেলা ছাড়ার পরে প্রাইম টাইম ফিজিক্যালি স্ট্রং, নেক্সট 8-10 বছরও স্ট্রংলি হ্যান্ডেল করতে পারতো, স্ট্রংলি ফিজিক্যালি ইনভলভ থাকতে পারতো। এখানে যদি বাচ্চাদের লেফট হ্যান্ড স্পিনার রাজ্জাক যদি ইনভলভ থাকতো তাহলে অনেক বেশি বেনিফিট হতো ক্রিকেট। আমার মনে হয় এই জায়গাগুলি চিন্তা, ডেফিনেটলি এখন ক্রিকেট বোর্ডকে চিন্তা করেছে, রাজিনরা ইনভলভ হয়েছে, তালহারা ইনভলভ হয়েছে, কিছু জায়গায় ইনভলভ করেছে, কিন্তু আরও বড় সার্কেল চিন্তা করতে হবে। আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সব কিছুভাবে চিন্তা করতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে, নেক্সট জেনারেশন কীভাবে ফুললি ইনভলভ হয়। রাহুল দ্রাবিড়রা ক্রিকেট ছাড়ার পরে নিশ্চয়ই রাহুল দ্রাবিড়ের ওই স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস না দিলে কিন্তু রাহুল দ্রাবিড়ের পক্ষে ইনভলভ হওয়া সম্ভব না। রাহুল দ্রাবিড়রা যদি ইনভলভ হয়েছে, এরকম সব ন্যাশনাল প্লেয়াররা বিভিন্ন দেশের সব চিন্তা করলে, ক্রিস গেইলরা ইনভলভ হয়েছে, সামিরা ইনভলভ হয়েছে ন্যাশনাল টিমের সাথে, বিকজ অফ ওদের সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে, সবারই কম্বিনেশন করতে হবে। সেই মুহূর্তে যদি আমাদের নেক্সট জেনারেশন যারা ক্রিকেট ছাড়বে, বিশেষ করে আমরা যদি ইমরুল কায়েস বা মুশফিক টুশফিক এরা যদি ক্রিকেটে ইনভলভ হতে হয়, ক্রিকেট কোচিংয়ের সাথে রিলেটেড, ওদের যে এক্সপিরিয়েন্স, ওদের যে ট্যালেন্টটা, এদের মতো প্লেয়াররা কিন্তু ইনভলভ হতে হবে, তাহলে আমাদের ক্রিকেট আগে যাবে। ওদের ইনভলভ হতে হলে ওই স্ট্রাকচার তৈরি করতে হবে, এটা ক্রিকেট বোর্ডে ওই চিন্তা করতে হবে। আমরা গতানুগতিক যেই ওয়েতে যাচ্ছে, আমরা কিন্তু অনেক প্লেয়ারই পারিনি, পাইলটরা কেন ইনভলভ হয় না, পাইলটের যে রফিক ভাই ইনভলভ হতে পারে নাই, এদেরকে ইনভলভ করার অপরচুনিটি তৈরি করে দেবে ক্রিকেট বোর্ডের দায়িত্বটা। অপরচুনিটি ডেফিনেটলি এখন মনে হয় না, চাই মনে হয় কেউ বলবে না যে আমাকে ফরেন কোচের মতো পয়সা দেয়। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মিনিমাইজ করে বোথ পার্টির উইন সিচুয়েশনে থাকতে হবে যদি ওদের ইনভলভ করতে হয়। সুজন ভাইরা অনেক হার্ড ওয়ার্কিং করে অনেক কিছু করে কিন্তু কোচিংয়ের সাথে ইনভলভ হচ্ছে। নান্নু ভাইরা কিন্তু একসময় কোচিংয়ের সাথে ছিল, সরে গিয়েছে, সিলেক্টর আছে। আমরা যদি বাসারের ডেফিনেটলি অনেকদিন যাবত সিলেক্টরের কাজ করতে, এটা যদি বাসার যে ব্যাটিং এক্সপিরিয়েন্সটা, এটা যদি আমরা সারা দেশে ওর কাজে লাগাতাম, এটা বুঝি অনেক বেশি ক্রিকেট বেনিফিট হতো। মানে নেক্সট জেনারেশন যারা ক্রিকেট ছাড়ছে তাদেরকে ওই অপরচুনিটিটা তৈরি করতে হবে। ক্রিকেট বোর্ড প্লেয়ারদের মেন্টালি চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি মানে নট অ্যাডমিনিস্ট্রেশন, নট বোর্ড ডাইরেক্টর, আমার সবচেয়ে বেশি টেকনিক্যাল কাজটা হয় আমাদের ক্রিকেটের জন্য, ক্রিকেট মাঠ যদি কাজ করে ওই জায়গার যদি ইনভলভমেন্ট প্লেয়ারদের বাড়লে ডেফিনেটলি ক্রিকেট বেনিফিটেড হবে। তার মানে আমরা নতুন প্রজন্মের ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করতে যে অন্য ক্রিকেটের অন্য নতুন প্রজন্ম কিন্তু এরাই তৈরি করে, এটা রিলেটেড কিন্তু এটার সাথে, নতুন প্রজন্মের ক্রিকেট তৈরির সাথে কিন্তু সবই কিছু রিলেটেড এটার সাথে। মানে আমি যদি বলি এখন ইমরুল কায়েস যেই মানে ওই যে একটা ছেলের যেই ওই টেস্ট ক্রিকেটে খেলার যে টাফনেসটা, ওইখানে মেন্টালি কী কী ব্লকে ফেস করতে হয়, ওইটা যেটা ইমরুল কায়েস যেটা একটা ইয়াং যেভাবে
যেভাবে এক্সপ্লেইন করতে পারবে বা যেটা শেখাতে পারবে, এইটা কিন্তু একটা সাধারণ কোচের পক্ষে ওইভাবে সম্ভব না কিন্তু। আচ্ছা, আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম ওসমান খান, আমি আচ্ছা জি, ওসমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সাবেক কোচ ওসমান খান, জি স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম কোচ। কেমন আছেন? আমি ওই সানোয়ার এবং বাবুকে আজকে দেখে খুব ভালো লাগলো, এবং খুব ভালো লাগলো যে ওরা যেসব কথা আজকে বলেছে সেই কথাগুলি অনেকদিন পরে শুনলাম, যে এই যে ছেলেদেরকে বেসিক সম্বন্ধে বেশি স্ট্রং করার জন্য আমাদের এখানে কোচিং একাডেমি যদি চলে, সেখানে খালি মার কাজ টি20, আমাদের বেসিকে খুবই অভাব। এই বেসিকটা যদি ঠিক না করা হয়, এবং ছেলে পেলেদেরকে প্রথমে কিন্তু সাদা ড্রেস পরা অভ্যাস করাতে হবে, এবং ওদেরকে লাল বলে খেলানোর অভ্যাস করতে হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, টি20 যখন স্টার্ট হয়েছিল তখন অনেকেই কিন্তু দেখাইতো যে কার্টুন শটটা পপুলার, কেউ স্কোয়ার শট কাট বলছে, কেউ পুল বলছে, কেউ ড্রাইভ বলছে। একজন ব্যাটসম্যান মানে শ্রীলঙ্কার জয়াবর্ধনা, সে বলছিল তার মানে হলো মানে পপুলার শট হলো ফ্রন্ট ফুট ডিফেন্সিভ স্ট্রোক। তবে যারা বোঝা তারা বুঝতে পারবে যে সে কি বুঝাতে চাইছিল। বুঝাতে চাচ্ছিল যে তার বেসিক হলো কিন্তু ফ্রন্ট ফুট ডিফেন্সিভ স্ট্রোক এবং এটা স্ট্রং, ঠিক আছে? তো আজকে ওই সানোয়ার এবং বাবু যেসব কথা বলতেছে, এই কথাগুলি যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদের মানে কোচিং এবং ক্রিকেট উন্নতি হবে, এবং বেসিক কিন্তু খুব উন্নতি। ধন্যবাদ আপনাকে ওসমান খান। আমাদের সময় আসলে একদমই শেষ। বাবু, আমরা আপনার কাছে এই পর্বে আসতেই পারিনি। একদম শেষ কথা, যে আমাদের নতুন প্রজন্ম আসলে কিভাবে তৈরি হচ্ছে, এক কথা এক লাইনে। খুব ভালোভাবে তৈরি হচ্ছে না, এবং যেটা সানোয়ার বললো আমি সেই কথার সূত্র ধরে বলি, মিনাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, সুমন, ইভেন মাশরাফি প্রায় খেলা ছাড়ার পথে, মোহাম্মদ আশরাফুল হয়তোবা ছেড়ে দিবেন, তাদের হাতে আমরা প্রজন্ম তৈরির দায়িত্বটা দিয়ে দেই। তাহলেই বোধ হয় আমাদের দেশের ক্রিকেট, আমাদের যে সম্পদ আছে সেটাকে যদি আমরা সর্বোত্তম প্রয়োগ ঘটাতে পারি, তাহলে নতুন প্রজন্ম বেড়ে উঠবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।